সুপ্রিয় দর্শক, ঢাকা টাইমসের টক শো মিঠে করায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির হোসেন। আপনারা জানেন, আমরা আমাদের এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করি। আর এই আলোচনায় অংশ নেন বিভিন্ন সেক্টরের বিশিষ্ট জনেরা। আপনারা জানেন, গত কয়েকদিন যাবৎ দেশের যে সবচেয়ে বড় আলোচনার বিষয়, সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনটি কবে হবে। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি চাইছে আগামী ডিসেম্বরের মধ্যে এই নির্বাচনটি হোক। তবে অন্তর্বর্তী সরকার বারবার বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটি তারা করতে চায়। এ নিয়ে এই অন্তর্বর্তী সরকার এবং বিএনপির মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে, যেটি এক সময় বিএনপি বলছিল যে তারা যদি কাঙ্ক্ষিত সময়ে নির্বাচনটি না পায় তাহলে হয়তো মাঠেও নামতে হতে পারে। যদিও ইদানিং সেই মাঠে নামার কথাটি বলা হচ্ছে না। আজ আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে আলাপ করবে যে কিভাবে নির্বাচনটি কখন হবে এই ব্যাপারে যাতে একটি নিজেদের মধ্যে ঐকমত্য হয়। এই বিষয়টি নিয়ে আমরা আজকে আমাদের আলোচনার বিষয় ঠিক করেছি, নির্বাচনের নাটাই কার হাতে। আর এই আলোচনায় অংশ নিতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য ডক্টর নীলুফার চৌধুরী মনি। আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকা টাইমসের এই টক শোতে। এবং আমাদের সাথে আরেকজন যোগ দিচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনারা দুজনই শুনছিলেন যে আজকে আমরা আলোচনার জন্য যে বিষয়টি ঠিক করেছি, নির্বাচনের নাটাই কার হাতে। তো আমি রাজনৈতিক দলের নেত্রী হিসেবে প্রথমেই জানতে চাইব নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে, আপনারা বারবার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছেন, দেশের অন্যতম বড় দল, শুধু অন্যতম নয়, এখন সক্রিয় সবচেয়ে বড় দল, আরেকটি বড় দল আওয়ামী লীগ এখন মাঠে নেই, সেই হিসেবে সক্রিয় বড় দলগুলির মধ্যে আপনারা সবচেয়ে বড় দল। আপনাদের এই বারবার দাবির পরেও অন্তর্বর্তী সরকার অনেকটা মনে হচ্ছে যে এই কথাটিকে গুরুত্ব দিচ্ছে না, অথবা নানানভাবে পাশ কাটানোর চেষ্টা করছে। আপনাদের কি মনে হয়, এই সরকার নিজেদের শক্তিতেই আপনাদেরকে, মানে বিএনপিকে এই ধরনের উপেক্ষা করা, যদি শব্দটি নাও বলি, যে বিএনপির দাবিকে পাশ কাটানোর সাহস পাচ্ছে, নাকি পেছনে অন্য কেউ আছে? এই নির্বাচনটি কখন হবে না হবে সেটি কি আসলেই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করছে নাকি অন্য কেউ ঠিক করছে? আপনাদের কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এই নির্বাচনকে ঘিরেই কিন্তু সত্যিকার অর্থে প্রাথমিকভাবে একটা ফ্যাসিস্ট রেজিমের চেঞ্জ হয়েছে, একটা স্বৈরাচারের পতন হয়েছে। আপনার যদি সত্যিকার অর্থে 18 নির্বাচনটাও যদি ওই সরকার যদি সুষ্ঠুভাবে দিত, প্রকৃত বিরোধী দল থাকতো, প্রকৃত ছায়া সরকার থাকতে পারতো, তাহলে কিন্তু 24 নির্বাচনে সব দল অংশগ্রহণ করত, আমার যদি ভুল না হয়। এবং সব দল অংশগ্রহণ করলে আজকে কিন্তু 24 ফ্যাসিস্টকে এত জঘন্যভাবে পরাজিত হয়ে পালিয়ে যেতে হতো না। যদি নির্বাচন যদি সব দলের অংশগ্রহণে হতো, তাহলে নির্বাচনের 3-4 মাস পরে, 5-6 মাস পরে এই ঘটনাটা ঘটতো না। তো সেই জায়গায় আমরা বলতে চাই যে নির্বাচনটাই প্রথম, গণতন্ত্রেরও যেমন প্রথম একটা অন্যতম একটা অধ্যায় নির্বাচন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনকে কেন্দ্র করেই এত কিছু হওয়া। নির্বাচন যদি সুষ্ঠু হতো, মিনিমাম সুষ্ঠু হতো, তাহলে স্বৈরাচার এত বেশি স্বৈরাচার হতে পারতো না। তার জবাবদিহিতায় সে আসতে বাধ্য হতো। সে জবাবদিহিতা ড্যাম কেয়ার করেছে, যেহেতু তার নির্বাচনটা তার মতো করে সে করত। একটা সাজানো খেলা ছাড়া আর কিছুই ছিল না, একটা নাটক ছাড়া, একটা যাত্রাপালা ছাড়া আর কিছুই ছিল না এই নির্বাচনটা। তারা যেভাবে চেয়েছে ঠিক সেইভাবেই পেরেছে। এবং 24-এ সব শেষে ডামি এবং আমিন নির্বাচনটা হয়েছিল, আপনারা দেখেছেন। সেই নির্বাচনকে কেন্দ্র করে যখন এত কিছু, ইন্টারিম গভর্নমেন্ট আপনার আসলো, বা কেউ নিয়ে আসলো, কেউ চুপ করে থাকলো। চুপ করে থাকা মানেই অনেকটা মৌনতাই সম্মতির লক্ষণ, এরকম। তো বিএনপিও ঠিক তেমনই মৌনতাই ছিল। সেই মৌনতা থাকার পরে এই সরকারের কি করা উচিত? একই সাথে যেসব জিনিস হ্যান্ডস গুলো নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, ওগুলোকে ঠিক করা, পাশাপাশি নির্বাচনের রোড ম্যাপটা ঠিকঠাক করা, যেটা বিএনপি প্রথম থেকেই শুরু করেছিল, যে রোড ম্যাপ দেন, নির্বাচনের দিন তারিখ দেন, কিংবা নির্বাচনের একটা
স্মার্ট একটা টাইম দেন, টাইম ফ্রেম, কিছুই সরকার তখন দেন নাই। এবং এখন যেমন ধরেন বিএনপি, যেটা 16 তারিখে বিএনপি নিজেরা বলেই গিয়েছিল যে তারা একটা দিন তারিখ নিয়ে আসবে, সেটা কিন্তু কিছুই হয় নাই। বিএনপি যেমন বলেছে তারা হতাশ, ঠিক সরকারি কিছু তল্পি বাহক আছে, তারা বলেছেন না খুব ভালো ফ্রুটফুলি আলোচনা হয়েছে। তো বিএনপির মহাসচিব সহ বিএনপির নেতৃবৃন্দ বলেছে একদমই তারা আশা করে না এমন হতে পারে। তো যাই হোক না কেন, আমি শুধু এটুকু বলতে চাই যে এই নির্বাচন নিয়ে যে তালবাহানাটা শুরু হয়েছে, এই তালবাহানায় কার কাছে, এই নাটাইটা কার কাছে, আপনার যে প্রশ্নটা, সেটাই আমি বলবো যে এইখানে যারা আছেন তারা লঙ্কায় যে যায় তার নাম রাবণ, এটা অনেকটা যেমন ঠিক, আবার এটাও অনেকটা এরকম তাদের হাত দিয়ে কেউ কিছু করাতে চাচ্ছে। লঙ্কার মানুষটা আসলে নেপথ্যে আছে, ওই যে মাস্টার মাইন্ড বলে না, মাস্টার মাইন্ড হচ্ছে এখানে এখন পর্যন্ত পেছনে আছে, মাস্টার মাইন্ডটা এখনো সামনে আসলে, যদিও আমরা এবং এই কলিমুল্লাহ স্যাররা এখন কিছুটা বুঝি যে মাস্টার মাইন্ড আসলে কারা। তারা যেমন এটার পেছনে কলকাঠি নাড়ছে, এটার সাথে খুব সিরিয়াসলি যুক্ত আছে জিও পলিটিক্সের কিছু মানুষ। নইলে যারা এখন ক্ষমতায় আছে তাদের কতটুকু সক্ষমতা, তাদের কোনো দল নাই, তাদের কোনো মানুষ নাই, যেটাই প্রথমত আপনি যে কথাটা বললেন যে এই মুহূর্তে বিএনপি একমাত্র, যে বিএনপি সংখ্যাগরিষ্ঠ, বিএনপি বড় শক্তিধর, বিএনপি এরকম, এরকম তো এই সরকারের কেউই নেই। বিভিন্ন জায়গা থেকে টুকায় টুকায় নিয়ে আসা হয়েছে যাদের কিনা বয়স, ম্যাক্সিমাম বয়স 70 আর মিনিমাম বয়স আন্ডার 30। তো এই যে এই এদের নিয়ে কারো অভিজ্ঞতা নাই, আবার কারো বয়স নাই, এই অবস্থার মধ্যে দিয়ে চলছে। তো তাদের তো এইভাবে তাদের সাহস থাকার কথা না। সাহসটা থাকে হলো যে ওই ওরকমই যেটা বললাম আপনাকে, যে ছাগল নাচে খুঁটির জোরে। খুঁটিটা হলো গিয়ে আপনার, আমার কাছে মনে হয় যে এটা জিও পলিটিক্স এর ব্যাপার। জিও পলিটিক্সটাকে ধরতে পারলে, যেমন ধরেন -2 ফর্মুলা, -2 ফর্মুলা কি আপনার মনে হয় যে এখনো কি চলমান? আমার প্রশ্ন আপনার মাধ্যমে কলিমুল্লাহ স্যারের কাছে, যে এখনো কি চলমান কিনা, এখনো কি ওই অবস্থায় আমরা যা দেখছি, যার কোনো শক্তি নাই, তারা যখন অনেক বড় বড় কথা বলেন এবং কথা বলে কথা দেখা যায় যে কন্টিনিউয়াসলি কথাই চলছে, কাজের কাজ হচ্ছে না, তখন কিন্তু বুঝতে হয় যে হতে পারে এমন কিছু। তো আমরা মনে করি যে আমরা অনেক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আপনি দেখেছেন আপনারা, যে উনি প্রায় প্রতি বক্তব্যেই বলছেন যে আমরা অনেক বড় বড় ষড়যন্ত্র ফেস করছি, মোকাবেলা করছি, অনেক বড় ষড়যন্ত্র আমাদের নিয়ে গঠন করা হচ্ছে, আমরা যেন খুব খুব হিসাব করে পা ফেলি। সেই হিসাব করে পা ফেলার মধ্যে আমরা আছি, এবং আমরা বিশ্বাস করি যে আমরা যদি আরেকটা আন্দোলন করি তাহলে হয়তোবা অনেক কিছু হতে পারে। কিন্তু আসলে এই দেশের কোনো ক্ষতি হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরকমটা আশা করে না। তো আশা করে না বলেই তাদেরকে এই সময়সীমা বেঁধে দেওয়া। এটার পরে যেটা বললেন আপনি যে অন্যান্য দলের সাথে বসবে, চিন্তা করবে, কথা বলবে, তারপরে একটা ডিসিশন নেবে। এই হচ্ছে আমার কথা। তো আপনি আপনার কথার রেশ থেকেই আমি স্যারের কাছে যেতে চাইছি, সেটি হচ্ছে ছাগল নাচে খুঁটির জোরে। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি অন্য জায়গায় খুঁটি রয়েছে। তা না হলে যেখানে আমাদের দেশের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর প্রধান প্রথমেই বলেছিলেন যে নির্বাচনটি ডিসেম্বরে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে হয়ে যাওয়া উচিত। উনি 1 থেকে 1.5 বছরের মধ্যে যেটি বলেছিলেন ওই সময়, সেটি এই চলতি বছরের ডিসেম্বরকে সামনে রেখেই বলেছিলেন। তখন ওনার কথার এক ধরনের প্রতিবাদ সরাসরি না হলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সরকারই ঠিক করবে যে কখন নির্বাচন হবে। ভালো কথা। তো তাদের তখনই মনে হয়েছিল যে তাদের শক্তিতেই তারা বলছে নাকি অন্য কারো শক্তিতে বলছে। এই বিএনপির কথাটাও তারা যে অবজ্ঞা করতে পারছে সেটা আসলে কাদের শক্তিতে, তাদের তো ওই রকম মাঠের শক্তি নাই। আপনি যদিও সেই খুঁটির কথাটি বলেছেন কিন্তু খুঁটিটা কার সেটি বলেননি। আমি স্যারের কাছে জানতে চাইছি, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছে সেই খুঁটিটি কার? দেখুন, খুঁটি পোতা আছে 7 সমুদ্র 13 নদীর ওপারে, অর্থাৎ নর্থ আটলান্টিকে। আপনার এর বেশি বিস্তৃত ভাবে বলাটা ঠিক হবে না, কারণ
আমাদের শ্রদ্ধেয় ডক্টর নীলুফার চৌধুরী মনি এবং আমি দুজনেই সাত সমুদ্র তেরো নদী পার হয়ে লেজিসলেটিভ ফেলোশিপ অর্জন করেছিলাম এবং মার্কিন মুলুকে লম্বা একটা সময় আমরা কাটিয়েছি। হাতে কলমে আপনার অ্যাডভোকেসি এবং লবিং বিষয়টা স্টেট লেভেল লেজিসলেচারে কিভাবে সম্পন্ন হয় তা প্রত্যক্ষ করেছি এবং এটা স্টেট ডিপার্টমেন্টের অর্থানুকূল্যে পরিচালিত হয়েছে। ফলে আমাদের সুযোগ হয়েছে আপনার বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা আমাদের মতো ব্যক্তিবর্গ তাদের সঙ্গে শোল্ডার রাব করবার এবং মার্কিন মুলুকে যারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে ভূমিকা পালন করেন, আপনার কংগ্রেসম্যান, সেনেটর, তাদের সঙ্গে শোল্ডার রাব করবার। তো আসলে সারা পৃথিবী আপনার মূলত মেট্রোপলিস গুলো থেকেই পরিচালিত হয়, আর সারা বিশ্বের রাজনীতির যে অদৃশ্য সুতো তার সূত্র সেখানটায় নিহিত। নর্থ আটলান্টিক বললে মূলত নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বোঝায়, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এই পুরো শিবিরের মুরব্বী, কোনো সন্দেহ নেই। তবে অন্য স্টেক হোল্ডার যারা আছেন ইউরোপ জুড়ে তাদেরও একটা ভূমিকা আছে এখানে। আর আপনার এখানটায় বাংলাদেশে যে রাষ্ট্র চারিত্র সেটাও আমাদের অনুধাবন করতে পারতে হবে। আপনার ডোমিনিয়ন হিসেবে যখন পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে, তারপর থেকে ক্রমে আপনার যে বাইপোলার ওয়ার্ল্ড, তৎকালীন ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মুরব্বিয়ানায় পুরো বিশ্ব ছিল দুই শিবিরে বিভক্ত এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত পরিচিতি পায় সোভিয়েত ক্লায়েন্ট স্টেট হিসেবে। এর বিপরীতে পাকিস্তান রীতিমতো মার্কিন যে আপনার সাহায্যপুষ্ট দুটি সামরিক জোট সিওটো এবং সেন্টো তার সদস্য পদ গ্রহণ করে এবং তার ইস্টার্ন উইং অর্থাৎ তৎকালীন মশরকে পাকিস্তান, বর্তমানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ, তার হাত ধরে এর সঙ্গে যুক্ত হয় এবং আমাদের ঢাকায় আপনার আজকে যেখানে আইসিডিডিআরবি প্রেমিসেস অবস্থিত মহাখালীতে, সেটা ছিল সিওটো সেন্টো যে সামরিক জোটের ঢাকাস্থ সদর দপ্তর। এখন খালি জার্সি বদল হয়েছে। আপনার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে মাশরিকি পাকিস্তানের পতন ঘটেছে। সিওটো সেন্টো আপনার নামাবলী এখানে আর প্রাসঙ্গিক থাকেনি। আইএনজিও নাম ধারণ করে আপনার আইসিডিআরবি এখানে এসে মোতায়েন হয়েছে। ধরনটা পাল্টেছে। অনেকে হয়তো বিষয়টা নিয়ে একটু চিন্তায় পড়ে যাবেন, কারণ এই বিষয় নিয়ে গবেষণা করতে গিয়ে আমাদের কমরেড ফরাদ মজার একটু থমকে গিয়েছিলেন, সঙ্গে তার পার্টনার বর্তমানে মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার। উন্নয়ন বিকল্পে নীতি নির্ধারণী গবেষণা, এটি একটা থিঙ্ক ট্যাঙ্ক এবং তার উদ্যোগে তারা এই বিষয় নিয়ে খোঁজ খবর করতে গিয়ে দেখলেন তো আসলে বায়োলজিক্যাল ওয়েপন ডেভেলপমেন্টের প্রয়োজনে যে জীবাণু বা প্যাথোজেন কলেরা এবং আমাশয়, এই দুটো নিয়ে মাঠ পর্যায়ে গবেষণার কাজই করছে তারা। অ্যাপারেন্টলি মনে হবে স্বাস্থ্য গবেষণার অংশ, আলটিমেটলি বায়োলজিক্যাল ওয়েপন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অর্থাৎ সিওটো সেন্টো যে ভূমিকায় ছিল তার ফার্দার এক্সটেনশনই এখানে হচ্ছে। আর সঙ্গে পরবর্তীতে আবার যখন মিরপুরে আপনার যে শান্তি টাউন গুলো আছে সেখানে একেবারে হাতে কলমে বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে দেখা গেল যে রাষ্ট্রটি পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র ইসরায়েল, যেটাকে মিনি আপনার জাতি পুঞ্জ বলা যেতে পারে, পৃথিবীর সকল ভাষার সকল জাতির লোকজনের বসবাস সেখানে, তাদের উদ্যোগে আইসিডিআরবির মাধ্যমে এই জীবাণুগুলো নিয়ে
ফার্দার গবেষণা চলছিল। তিনি চায়নায়, আমার এক ছাত্র জাপান স্টাডি সেন্টারে পড়াশোনা করতেন, তিনি ঔৎসুক্য নিয়ে যখন অনুসন্ধান শুরু করেন তখন দেখা গেল এটা নিয়ে আর বেশি দূর আগানো গেল না। তো যাই হোক, এর চেয়ে বেশি বোধহয় এই পর্যায়ে বলা ঠিক হবে না। খুঁটি কিন্তু খুঁটি নর্থ আটলান্টিকে প্রথিত। আমি সেটাই, যে খুঁটির কথাটি আপনি বললেন মোটামুটি পরিষ্কার করেই বললেন যে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের এই খুঁটির নানান প্রতিষ্ঠান, নানান ব্যক্তিবর্গদের সাথে আপনি ইন্টারাকশনে পেয়েছেন নানান সময়। আপনার কি মনে হয় তারা কখন নির্বাচনটি হলে ভালো হয় বলে তারা মনে করছে? তাদের দিক থেকে কি এরকম কোনো ইঙ্গিত কখনো পেয়েছেন? দেখেন, মার্কিন মূল্য থেকে 3 জন ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের এই গত সরকারের আমলে যে গ্লোবাল ক্যাম্পেইন চলছিল আপনার সেই রেজিমকে রীতিমতো সাবডিউ করবার, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যাম্বাসাডর মাইলাম, সাবেক মার্কিন কূটনীতিক আপনার জন ডেলেনউইস, এবং আমার সতীর্থ মার্কিন নাগরিক একাডেমিক বর্তমানে আমাদের মাঝে ফিরে এসছেন ইলিনয় প্রফেসর আপনার আলী রিয়াজ। এই তিনজন মানে থ্রি মাস্কেটিয়ার্স, তারা যথেষ্ট মাথা ঘামিয়েছেন, এবং যেহেতু বাংলাদেশের পাসপোর্টও আছে আমার সতীর্থের, সেই কারণে তিনি ভিন্ন দায়িত্ব নিয়ে অন দ্য গ্রাউন্ড চলে এসছেন। এবং তার কাজকর্ম কেমন হচ্ছে মূলত তা আমরা সেটি বলা চলে যে স্যার যেটি বলতে চাইছেন বা আমি যদি বুঝে থাকি সেটি হচ্ছে যে খুঁটিটি যুক্তরাষ্ট্রে, খুঁটির দড়ির একটি প্রান্তের মানুষটি এই জায়গায় ডক্টর আলী রিয়াজ হতেই পারেন, কারণ তিনজনের যেই কথাটি বললেন এই তিনজনের মধ্যেই একজন বর্তমান অন্তর্বর্তী সরকারের না ভিন্নভাবে হলেও, উপদেষ্টা না হলেও উনি খুব জোরালো ভাবে যুক্ত, এবং তিনি হচ্ছেন সহসভাপতি তো করছেন, মানে আমাদের অর্থাৎ প্রধান উপদেষ্টার পরেই যদি আমরা বলি ওনার অবস্থান। সুতরাং সেই খুঁটির সেই দড়িটি ওনার হাতে, হয়তোবা ওনাকে যেভাবে বলবে যেদিন নির্বাচন তাকে ইঙ্গিত দিবে তিনি হয়তো সেটি অন্তর্বর্তী সরকারের কাছে আবার বহন করবেন সেই তথ্য। আমি আপনি যদি একটু অ্যালাউ করেন আরেকটু অ্যাড করে নিই, তাহলে বিশ্লেষণটা সম্পূর্ণ হবে না। সম্প্রতি ওই 2 জন ব্যক্তি অ্যাম্বাসাডর মাইলাম এবং জন ডেলেনউইস তারা এসেছিলেন বাংলাদেশে। আমার সৌভাগ্য হয়েছে তাদের সঙ্গে 3 বার ইন্টারাক্ট করবার। একটি ইন্টারাকশনে জন ডেলেনউইস বলেছেন যে 1/11 এর সময় যে রিফর্ম কার্যক্রম তা কিন্তু আলোর মুখ দেখেনি, আলটিমেটলি ব্যর্থ হয়েছে। এইবার এই দেশ রিফর্ম মেজার যা নিয়ে কাজকর্ম চলছে তা কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। উই সিম্পলি ক্যান্ট অ্যাফোর্ড টু ডু দ্যাট। সুতরাং তা থেকে ইঙ্গিত পাওয়া যায় কত লম্বা সময় ধরে এই সংস্কার কার্যক্রমের ঘেটটোপ বিদ্যমান থাকবে। আর পুরোপুরি সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে আপনার চেজিং দ্য চিমেরার মতো, অর্থাৎ মরিচিকার পেছনে ছোটার মতো। আপনি যত কাছে যাবেন তত দূরে সরে যাবে। ধন্যবাদ। আপনি যেটি বলছেন সেটি অনেকটা আপনার মুখে তুলে দিয়েছিলেন প্রশ্ন আকারে নীলুফার চৌধুরী মনি, যে 1/11 এর সময় -2 ফর্মুলা, সেটি কি তারা সংস্কার হিসেবে বোঝাতে চাইছে কিনা? আমাদের সংবিধান সংস্কার, আইন সংস্কার ইত্যাদি ইত্যাদি তো সামনে বুকিশ বিষয়। আসলে তাদের দৃষ্টিতে সংস্কারটি কি -2 কিনা সেটি কিন্তু নীলুফার চৌধুরী মনি আপনার কাছে জানতে চেয়েছিলেন। আমি সেই প্রশ্নটি আবারও আপনার কাছে রাখবো যে তাদের সংস্কারের চিন্তাটা কি। আমি এখন নীলুফার চৌধুরী মনি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে বিএনপি নির্বাচনটি ডিসেম্বরের মধ্যে যাতে হয় এজন্য নানান দলের সাথে আলোচনা শুরু করতে যাচ্ছে বলে বলেছে। ধরে নিলাম আমরা সবগুলি দলকে বিএনপি রাজি করাতে পারলো যে ডিসেম্বরের মধ্যে সবাই নির্বাচন চায়, কিন্তু একটু আগের যে আলোচনা যে খুঁটি তো ভিন্ন জায়গায়, খুঁটি যদি না চায় ডিসেম্বরে নির্বাচন, তাহলে বাংলাদেশের এই বর্তমান সবগুলি রাজনৈতিক দল চাইলেও কি সেই নির্বাচনটি ডিসেম্বরে হবে?
অর্থাৎ বিএনপির যে এই চেষ্টা সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আসার, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সবাই যাতে ঐক্যবদ্ধ হয়, এই ঐক্যবদ্ধ হওয়ার ফলাফল কি হতে পারে? দেখেন, কথাটা আপনার গুরুত্বপূর্ণ, স্যার যেটা বলছেন সেটাও গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় যা চিন্তা করে তারা, যারা খুঁটির মালিক, খুঁটিটা যাদের হাতে, তারা কিন্তু খুঁটির ভেতরে ওই ছাগলটার মালিক কিন্তু তারা না, তারা জবরদস্তি করে ছাগলটা নিচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে খুঁটি নড়বড়ও হয়ে যায়। লাইক আমি আপনাকে বলি, ১/১১ যদি ২০০৬-৭ দিকে হয়, এখন ২০২৫ সাল, তাদের মতো একটা দেশের এত বছর লাগাও কিন্তু কথা না। বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা দলকে ভ্যানিশ করতে গিয়ে অনেকেই দুইটা দলের কিন্তু ভ্যানিশ কিন্তু প্রকৃত অর্থ করতে পারে নাই। লাইক আমি বিএনপির কথা বলছি, যেহেতু আমি বিএনপি কে লালন করি। বিএনপি কে চেষ্টা করেছে হেন কেউ নাই। আপনার ২০০৪-এ একবার চেষ্টা হয়ে বিকল্প ধারা হলো, সেটা আবার ভেঙে আবার এলডিপি হলো, তারপরে আবার এরপরে নাজমুল হুদার একটা তৃণমূল বিএনপি হলো, তারপরে আপনার কি শাহজাহান ওমরের একটা হলো, তারপরে আপনার কি তৈমুর আলম খানের একটা, তারা আবার নাজমুল হুদার কাছ থেকে নিয়ে নিল। এই যে এই এত শত জিনিস, এত, তারপরেও কিন্তু বিএনপি কে অনেকেই আমরা যারা এই যে কলিমুল্লাহ স্যারদের সাথে অনেক টকশো করেছি আরো ৩ বছর ৫ বছর ৭ বছর আগে, তখন তারাও কিন্তু একটা সময় আঙ্গুলি তুলে বলতো কি আপনার বিএনপি কি করছে, বিএনপি তো নো হয়, আর বিএনপি কে কোথাও দেখা যাচ্ছে না, আপনারা কয়জন বিএনপি বাঁচিয়ে রেখেছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এত কিছুর পরেও কিন্তু বিএনপির শক্তিকে কিন্তু খর্ব করতে পারে নাই, বিএনপির জনপ্রিয়তাটাকে খর্ব করতে পারে নাই। এটা কিন্তু আপনার যারা -2 ফর্মুলায় বিশ্বাসী এবং যারা কাজ করছেন, তারা কিন্তু প্রতিটা পদক্ষেপে আপনার, তারাও কিন্তু বিভিন্নভাবে আপনার কি বলবো বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন, ফেলুরের পরিস্থিতির শিকার হচ্ছেন। আপনি দেখেন ২০২৪-এর আগে ২৮শে অক্টোবর ২৩-এর পরে থেকে ২৪-এর জানুয়ারি পর্যন্ত আপনার পিটার হার্স যেভাবে দৌড়াদৌড়ি করেছে, ঢাকা টু আমেরিকা, আমেরিকা টু ঢাকা, ঢাকা টু সমস্ত বাংলাদেশ, ঢাকা টু বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ বা আওয়ামী লীগের ফোরাম থেকে শুরু করে, উনি কিন্তু ব্যক্তি, পিটার হার্স তো ব্যক্তি না, সে কিন্তু একটা দেশের প্রতিনিধি। সে কিন্তু কম নাজেহাল হয় নাই, কম কথা শুনে নাই। এই যে নাজেহাল শোনা, তারাও কিন্তু খুব যে স্বস্তিতে অনেক কিছু পেয়েছে তা কিন্তু না। অথচ দেখেন, একটা গরিব দেশ, একটা তৃতীয় বিশ্বের দেশ, এখানে ইলিটারেট মানুষ বেশি, এরপরেও কিন্তু এই জনপ্রিয়তার ধসটা নামানো এত সহজ হয়নি বা হচ্ছে না। সেই জায়গায় আমি বলছি তারা নিজেরাও কিন্তু নাজেহাল। তারা চাইলে অনেক কিছুই হয়, তাহলে তারা এই যে ২০ বছর প্রায় ২০ বছরের মধ্যে তারা -2 ফর্মুলা করতে পারে নাই, এবং আমার বিশ্বাস যে তারা করতেও পারবে না। লাইক আপনার দেখেন যে ছাত্রদেরকে নিয়ে একটা দল গঠন করা হয়েছে, আমরা অনেকটা কিংস পার্টি বলতেই পারি, কারণ আমরা না বললে ভুল হবে, কারণ কিংস তাদেরকে ধরে রেখেছে, কিংস তাদেরকে চালাচ্ছে। তারপরেও দেখেন কি পরিমাণ কিংসের সাথে থেকে কি পরিমাণ বদনামের ভাগিদার হয়েছে তারা। শুরুতেই অঙ্কুরেই বিনাশ বলতে যে শব্দটা থাকে, এটাই তো প্রযোজ্য হচ্ছে আমার মনে হয়। কারণ প্রথমেই তারা যে অর্থ কেলেঙ্কারি, তারা যে আপনার দখল কেলেঙ্কারির যে তারা হোতা হয়ে দাঁড়িয়েছে, তাতে তো এই দল বেশিক্ষণ রান করতে পারবে না, বেশিক্ষণ জার্নি করতে পারবে না, তারা কিন্তু উচ্ছ্বাগত হবে, তারা কিন্তু আপনার হাঁপিয়ে পড়বে, তাদের কিন্তু দম ফুরিয়ে যাবে। সো এই জায়গায় আরো নতুন নতুন দল হচ্ছে, যে দলগুলো হচ্ছে তাদেরও কিন্তু আমরা দেখেছি ২৪-এর ইলেকশনের আগে আমরা সাবেক সেনাবাহিনীর অফিসারদের নিয়েও কিন্তু একটা দল দেখেছিলাম, তারাও কিন্তু আলোর মুখ ওইভাবে দেখে নাই বললেই চলে। আবার গত গত কাল মনে হয় বা গত একদিন আগে আপনার ডেস্টিনির আরেকটা দল আমজনতা বানিয়েছে, তারাই কতটা আলোর মুখ দেখবে আমি জানি না। এরপরে পাইপলাইনে আছে, শুনেছি যে পাইপলাইনে আছে আপনার আরো সেনাবাহিনীর কর্মকর্তা বৃন্দ, যারা আরো দল বানানোর চেষ্টা করছে। পাইপলাইনে আছে
বৈষম্য বিরোধী আরো ছাত্রছাত্রীরা যারা আলাদা দল করার চেষ্টা করছে, এই যে ঘটনাগুলো, এত কিছু করেও কিন্তু এদের পেছনের যারা শক্তি, খুঁটির জোর, ওই ছাগলের খুঁটিটা, সেই খুঁটি কিন্তু কাজ করতে পারছে না, ওইভাবে করতে পারছে না। তো ওইভাবে যদি না করতে পারে, এতে হয় কি, দেশটা আসলে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায়, দেশটা দুর্বল থেকে দুর্বলতর হয়ে যায়। এই যা দেশের গণতন্ত্র নাই বললেই চলে। এখন আপনার বানানো সরকার, আপনার ইন্টারিম গভর্নমেন্ট, তাদের কাছ থেকে আমাদের গণতন্ত্রের সবক নিতে হয়, এর চেয়ে বড় কিছু তো থাকে না, থাকতে পারে না। এই দুঃখটা আমাদের থেকে যায় যে যারা অন্ধ তারা সবচেয়ে চোখে দেখে বেশি আজ। এই সবচেয়ে চোখে দেখে বেশি আজদের সঙ্গে তো আমি আপনি যেটুকু দেখি, আমরা তো আর অন্ধের সঙ্গে কথা বলতে পারি না, কারণ সে যেটা বলছে সেটাকে তো কোনো মতেই আমরা সত্য ধরতে পারি না। কিন্তু তাদের কথার জোর এত বেশি, খুঁটির জোরটা এত বেশি যে তারা কি বলতে চায়, কি করতে চায়। তবে আমার যা ধারণা, সব শেষে গোল কিন্তু রাজা বাবুই দিবে। গোল দেওয়ার যদি এতই থাকতো, তাহলে কিন্তু তারা অনেক আগেই দিয়ে দিত। আমি এটুকুই বলতে চাই। আমি আপনার কথার যে আগে যে প্রশ্নটি করেছিলেন স্যারকে, সেটি এবং তার সাথে আরেকটি অংশ যোগ করব যে সংস্কার, যদিও এই যে গত কয়েকদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ডেস্কের যে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসেছিলেন, যাকে আমরা বাংলায় যদিও উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বলি আমরা, তবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রায়ই আমাদেরকে মনে করিয়ে দিত যে আপনারা মন্ত্রী বলেন কেন তাদেরকে, তারা তো মন্ত্রী নন, কর্মকর্তা। যাই হোক, উনি দক্ষিণ এশীয় বিষয়ক কর্মকর্তা। উনি যখন আসেন তখন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস, সেখান থেকে বলা হয়েছিল তিনি সংস্কার এবং নির্বাচন ইত্যাদি নিয়ে আলোচনা করবেন, সংস্কার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করবেন যে কারা কিরকম সংস্কার চায়। কিন্তু একটু আগেই যেটি বলছিলাম যে তারা কি আসলে সংস্কার বলতে আমাদের দেশের সংবিধানের সংস্কার, আইন বিভাগের সংস্কার এগুলি বোঝাতে চাইছে, নাকি -2 বোঝাতে চাইছে? আর এই -2 এবং আমাদের যে আগামী নির্বাচন, এটি কি মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি মিয়ানমার পলিসি রয়েছে, মিয়ানমার অ্যাক্টের মাধ্যমে তারা যে করছে, এর সাথে কোনো রকমের যোগসূত্র আছে কিনা? অর্থাৎ মোটা দাগে এক কথায় যদি প্রশ্নটি করি যে আমাদের নির্বাচনের সাথে তাদের মিয়ানমার পলিসির কোনো যোগসূত্র আছে কিনা? স্যার নাজমুল হাসান, জি জি বলেন প্লিজ। জি, আপনি যদি বলতে চান, এটা দুজনের কাছে, আমি স্যারের কাছে ছেড়ে দেই। দেখেন, এইখানে এটার সাথে যোগ আছে কিনা, আপনার বাংলাদেশের সংবিধান কি হলো না হলো, ওই তাদের প্রভুদের কিন্তু আপনার কিচ্ছু আসে যায় না। এইখানে কি 72-এর সংবিধান থাকবে না সেকেন্ড আপনার নাগরিক যেটা সেই সংবিধান হবে না প্রক্লেমেশন হবে, সেই নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথাটা হলো তাদের স্বার্থ কতটুকু। সারা বিশ্বই তাই। বাংলাদেশের মতো আবেগপ্রবণ দেশগুলো নিজেদের চেয়ে অন্যটা নিয়ে বেশি চিন্তা করে, বাট অন্য দেশগুলো, আপনি ধরেন না, পাশের দেশই ধরেন, ভারতের চিন্তা করে, ভারতের 7 সিস্টার চিন্তা করে, ভারতের কতটুকু লাভ হবে সেই চিন্তা করে। ভারত যে আমাদের পাকিস্তান ভাগের সময় আমাদের সহযোগিতা করেছিল, সেটা কি আমাদের জন্য? নেভার এভার। তারা তাদের স্বার্থের জন্য 2টা টুকরা করে দিতে পারলে 2 জনকে শোষণ করতে তাদের জন্য সুবিধা হবে। তারা তাদের, এইটাকে আমি খারাপ চোখে দেখবো সেটাও না, কারণ সবাই সবার লাভ খুঁজে, সেই লাভ খুঁজতে গিয়ে ভারত যেটুকু করার সেটুকু করেছে। সে এখনো তাই। বার্মা অ্যাক্ট যখন তারা একটা সংবিধান বানিয়ে ফেলেছে, বার্মা অ্যাক্ট, আমাকে ধরেই নিতে হবে যে বার্মার সাথে যেহেতু আমার সংশ্লিষ্টতা আছে, এই আরাকানের সাথে, সেহেতু আমি ওই অ্যাক্টের মধ্যে পড়ি, আমি অ্যাক্টের বাইরে না। সো এই জায়গাটায় আমি মনে করি যে তারা যতটা না বাংলাদেশের অন্য জায়গা নিয়ে যতটা না আপনার সচেতন, তার চেয়ে অনেক বেশি সচেতন আপনার বার্মা অ্যাক্ট নিয়ে। বার্মা অ্যাক্ট নিয়ে কাজ করতে গিয়ে যেটুকু দরকার সেটুকুই তারা করবে, আর বাইরে কিছু আমার মনে হয় না। থ্যাংক ইউ। স্যারের কাছে একই প্রশ্ন, যে আসলে আমাদের নির্বাচনটি মার্কিন যুক্তরাষ্ট্রের এই মিয়ানমার পলিসির উপর বা মিয়ানমার পলিসির সাথে আমাদের নির্বাচনের কোনো যোগসূত্র আছে কিনা? দেখুন,
বিষয়টা তো একটা পার্সপেক্টিভে ফেলে চিন্তা বা বিশ্লেষণ করতে হবে। আপনার প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্ব মানচিত্র পাল্টে গেছে র্যাডিক্যালি। দ্বিতীয় মহাযুদ্ধের পর আবারও পরিবর্তিত হয়েছে। আপনার সাবেক উপনিবেশগুলো স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে বিশ্ব মানচিত্রে। 90-র গ্লোরিয়াস রেভলিউশন অর্থাৎ বার্লিন দেয়ালের পতনের পরে নতুন বিশ্ব বাস্তবতায় আমরা ইউনিপোলার ওয়ার্ল্ড দেখেছি, এবং সেই থেকে এই ধরনের ডিকটাম কাজ করছে। যখন মিয়ানমার যে শব্দটি আপনি ব্যবহার করছেন নাম পরিচয়ের জন্য আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রটি সম্পর্কে, সবাই খুব ভালো করে জানেন যে এটির বর্তমান নাম মিয়ানমার, কিন্তু অ্যাক্টের নাম হচ্ছে বার্মা অ্যাক্ট। অর্থাৎ মিয়ানমারকে এই নতুন পরিচয় স্বীকার করতে নারাজ আপনার পশ্চিমা বিশ্ব। ব্রিটেনও সেই কলোনিয়াল নামই ব্যবহার করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বটেই। বাইডেন প্রশাসন আপনার মার্কিন জনগণের ট্যাক্সের পয়সা পর্যাপ্ত পরিমাণে অ্যালোকেট করেছে বার্মা অ্যাক্ট কার্যকর করবার জন্য, এবং এর সূত্র ধরে আপনার তৃতীয়বারের মতো বড়সড় রিড্রয়িং অফ দ্য গ্লোবাল ম্যাপ এর অঙ্কুরোদ্গম ঘটতে যাচ্ছে আমাদের এই এলাকায়। এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ নিরুফা চৌধুরী আমাদের সহযোদ্ধা, তিনি সঠিকভাবেই বলেছেন যে উই আর ফ্রন্টলাইন স্টেট। পাকিস্তান যেমন ছিল আফগান ওয়ারের সময় ফ্রন্টলাইন স্টেট, আপনার এই বার্মা অ্যাক্টের সুবাদে বাংলাদেশ হচ্ছে ফ্রন্টলাইন স্টেট। আপনি 15 এবং 16 তারিখে যে দুটি মার্কিন প্রতিনিধি দল আসলো, দ্বিতীয় যে দলটি এসেছিল 16 তারিখে, তার সঙ্গে মিয়ানমারের শাহজাদা অ্যাফেয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের, তিনিও কিন্তু যুক্ত ছিলেন। এবং ইতিমধ্যে তাদের এই আগমনের প্রাককালে রোজার সময় আপনার পর্তুগালের সাবেক পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার উপরে আপনার জাতিসংঘের সেক্রেটারি জেনারেল হয়েছেন অ্যান্তোনিও গুতারেস। তিনি পাঞ্জাবি পরে ইফতার খেয়েছিলেন আমাদের এই রোহিঙ্গা ক্যাম্পে এসে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুসের সাথে মিলে। এবং প্রফেসর ইউনুস তার যে মাদার টাং অর্থাৎ চট্টগ্রামের উপভাষায় বক্তব্য রেখেছেন, এবং আমাদের এই রাখাইন থেকে আগত আপনার রোহিঙ্গা জনগোষ্ঠী মনোযোগের সঙ্গে তা শ্রবণ করেছে, অনুধাবন করেছে এবং ইফতার পর্বে শরিক হয়েছে প্রায় লাখখানেক লোক, এবং এটা ফ্যাসিলিটেট করেছেন আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী। আর এখানে তিনি যে আবেদনটি করেছেন মানবিক করিডোর সংস্থাপনের, তাতে অ্যাক্টিভলি সাড়া দিয়েছেন আপনার আমাদের বর্তমান দ্বিতীয় অন্তর্বর্তী সরকার। এবং তার ফলে আপনার শিলখালি বলে যে মৌজাটি আছে টেকনাফের উত্তরে, সেই জায়গাটা একটা সামরিক অধিক্ষেত্র আছে। তো সেখানে আপনার মোটামুটি সাইট নির্ধারণের কাজটা হয়ে গেছে। এটাকে বেস করে আপনার সেই মানবিক করিডোর কাজ শুরু করবে, অর্থাৎ বিয়ন্ড নাফ এস্টুয়ারি, সেখানে আপনার এই কার্যক্রম পরিচালিত হতে চলেছে। এবং এটা ভেরি মাচ পার্ট অফ বার্মা অ্যাক্ট। রাখাইন আপনি জানেন যে ইতিমধ্যে প্রায় 90% তার এলাকা হাতছাড়া হয়ে গেছে, জান্তা সরকারের নিয়ন্ত্রণে নেই। এবং এখানে মূলত আরাকান আর্মি এটি অপারেট করছে। এক সময় যিনি খনি শ্রমিক ছিলেন, তিনি এখন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন এই আরাকান আর্মি। হি ইজ দ্য সুপ্রিমো, এবং তার নেতৃত্বে প্রায় 90% এলাকা ইতিমধ্যে কর্তলগত। বাকি 3টি যে বড় শহর, সেগুলো দখলে নেয়ার জন্য আপনার যে পরিমাণ তনুবপু এবং তাকত দরকার, সেটা আপনার রাখাইনে অবস্থিত যে আরাকান আর্মি নেই, এবং সেইটার জন্য আমাদের ফ্যাসিলিটেশন প্রয়োজন। এবং সেই লক্ষ্যে আপনার আমি ঠিক এই জায়গাতেই আপনাকে আরো একটু সুনির্দিষ্টভাবে যদি জিজ্ঞেস করি যে
আরো এই 3টি এলাকা দখল করা, ওই অঞ্চলে নতুন একটি রাষ্ট্র গঠন করে দেওয়া, যেটি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গতকালই বলেছিলেন যে আমাদের নানান কিছু বুঝতে হবে, চিন্তা করতে হবে, আমাদের একটি রাষ্ট্রবিহীন প্রতিবেশী তৈরি হয়েছে, এভাবে উনি বলেছেন। তো এই নির্বাচনটি কি ওই সময় পর্যন্ত হবে না বা হতে দেয়া হবে না, এরকম কিছু, যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা যতক্ষণ না বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন আশা করতে পারি না, এরকম অবস্থায় কি আমরা যাচ্ছি? এই একটু যদি সুনির্দিষ্টভাবে এই প্রশ্নটির উত্তর দেন। দেখুন, আপনার নন স্টেট অ্যাক্টর, এই আপনার রাখাইনে অবস্থানরত দখলদার যে আরাকান আর্মি, তারা হতে পারে নন স্টেট অ্যাক্টর, কিন্তু তাদের দখলে ডিফ্যাক্টো পজিশনে বিস্তীর্ণ এলাকা রয়েছে, তাদের প্রচুর গোলাবারুদ অস্ত্রশস্ত্র আছে। কিন্তু মিয়ানমারের যে বিমান বাহিনী বা নৌবাহিনী, তার সঙ্গে এটা উঠবার জন্য যথেষ্ট নয়, বা আপনার দখল বজায় রাখার জন্য যথেষ্ট নয়। সেই জন্যই তাদের লজিস্টিক সাপোর্ট এবং করিডোর দরকার। মানবিক আপনার বাতাবরণ থাকলে কাজটা করতে সুবিধা হয়। যেমন ভারত স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বা ইসরায়েল স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে আমাদেরকে যে সহায়তা প্রদান করেছে, উদ্বাস্তু শিবিরগুলো, প্রায় কোটিখানেক লোক আশ্রয় নিয়েছিল পার্বত্য ত্রিপুরা, মেঘালয়, আসাম এবং অর্থাৎ এক পশ্চিমবঙ্গ ধরনের বিষয়টি রাজ্য। আপনি আপনি নানান কারণে, যেটি শুরুতেই বলছিলেন যে অনেক কিছু বলা যাবে না, এরপরেও যেটি ঘুরিয়ে ফিরিয়ে আমরা বুঝতে পারছি যে এই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে অংশটি মিয়ানমারে বা বার্মার এই আমাদের অঞ্চলের সাথে সীমান্তবর্তী অঞ্চলে ঘটছে, এর উপর আমাদের রাজনীতি অনেকটা জড়িয়ে গেছে, আমাদের নির্বাচনও হয়তোবা এর সাথে জড়িয়ে গেছে। আমি নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে ভিন্ন আরেকটু রকমের প্রশ্ন করব। সেটি হচ্ছে যে গত কিছুদিন যাবৎ আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আরো 5 বছর থেকে গেলে ভালো, এরকম যে কথাবার্তা নানান দিক থেকে বলা হচ্ছে। এটির 2 রকমের ব্যাখ্যা হচ্ছে যে বর্তমান যে সরকারটি সেটি হয়তোবা থেকে গেল, আরেকটি যেটি কেউ কেউ বলার চেষ্টা করেন যে ডক্টর ইউনূস একজন উচ্চাভিলাষী মানুষ, এবং আমরা যে সংস্কারের কথা বলছি, সংবিধান সংস্কার করতে গেলে একটি অংশে উভয় পক্ষ বা সকল পক্ষ প্রায় একমত, সেটি হচ্ছে সংবিধানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মোটামুটি একটা ভারসাম্য আনা। প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশিই থাকবে, কিন্তু এখনকার মতো যে নিরঙ্কুশ, ডক্টর আকবর আলী খান যেটিকে বলেছিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নারীকে পুরুষ আর পুরুষকে নারী করা ছাড়া সবকিছুই করতে পারে, ওই রকম ক্ষমতা না রেখে কিছুটা কমানো। তো সেই ধরনের সরকারে রাষ্ট্রপতি হওয়ার কোনো ইচ্ছা থেকে এই কথাগুলি তিনি বাজারে চালু করেছেন তিনি নিজে অথবা তার লোক দিয়ে, যে আরো 5 বছর ইউনূস সাহেব থাকতে পারেন, অর্থাৎ আগামীতে নির্বাচিত হয়ে যেই আসুক রাষ্ট্রপতির পদটি উনাকে ছেড়ে দেয়া যায় কিনা এরকম বিবেচনার জন্য। আপনার কাছে কি এরকম কিছু মনে হয়? দেখেন, এটা 2 রকম হতে পারে। 1 নাম্বার, আমি প্রথমে ডক্টর ইউনূসকে বলবো যে উনি গ্লোবাল লিডার, আমি অস্বীকার করছি না। সারা বিশ্ব তাকে চিনে এবং সে খুব শক্তিশালী, বিশ্বের অন্তত পক্ষে ক্ষুদ্র ঋণের এইটা প্রবক্তা হিসেবে, এবং বিভিন্ন দেশ, বিশ্বের অনেক দেশ তাকে অনেক রকম উপাধি দিয়েছেন, অনেক রকম তাকে সম্মান দিয়েছেন, সেই সম্মানে আমরা সম্মানিত। কিন্তু এটাও ধরতে হবে, এই ডক্টর ইউনূস তো সেই ডক্টর ইউনূস যিনি কিনা নিজেই আইন বানিয়েছিলেন যে 60 বছরের উপরে কেউ ব্যাংকে এমডি থাকতে পারবেন না। কিন্তু উনি নিজেই ছিলেন 70, 75, 72 বছর পর্যন্ত। তো এই যে একটা ব্যাংক যিনি ছাড়তে চান না, তিনি একটা দেশ ছাড়তে চাবেন। উনি ইকোনমিক্সের ছাত্র, ইকোনমিক্সের মাস্টার। ইকোনমিক্সের যেটা আপনার লিগ্যাল, পৃথিবীর অন্য সব সাবজেক্টে ওটাই লিগ্যাল নাও হতে পারে, বাট ইকোনমিক্সে ওটা লিগ্যাল। তা উনি যদি ওটাকে লিগ্যাল মনে করেন, আমি জানি না, আমি আমার মতো করে এই কথাটা বললাম, মনে হয়। কারণ কিছু কাজ দেখলে বলেন না যে ওখানে ধোঁয়া সুতরাং ওখানে আগুন, এরকম আমি একটা কথা বলছি, ফ্যালাসির মতো আমি কথা বলছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের মানুষরা এমন, কিছু মানুষ আছে
ওই যে সবাই হাসে তাই হাসে, বোকার হাসি 3 বার, বোকা সবাই হাসে তাই হাসে, দ্বিতীয়বার কেন হাসছে এটার জন্য অবাক হয়ে হাসে, তৃতীয়বার হাসে বুঝে শুনে হাসে। বাংলাদেশের কিছু মানুষ এই প্রথমবারের মতো ওনাকে না বলতেই সাপোর্ট দেওয়া, এটা আছে। আবার এটাও সত্যি যে কিছু মানুষকে হায়ারে পাওয়া যায়, এই হায়ারে পাওয়া যাওয়া মানুষগুলো কিন্তু লেখাপড়া জানা, কিন্তু তারা তাদের বিবেককে অনেক আগে বেচা বিক্রি করে দিয়েছে। যখন যার কাছে যে দামে পায় সেই দামেই বেচা কিনা করে। আমি জানি না, সরি, এখানে কলিমুল্লাহ স্যার আছে, আমি তারপরেও কথাগুলো বলছি শিক্ষিত মানুষ সম্পর্কে। আমার মূর্খ মানুষ নিয়ে আমার কোনো দুঃখ নাই, যারা অনেক কিছু জানে না, আচ্ছা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের শিক্ষিত মানুষের অনেকেই এরকম যে ওরা অনেক কিছু, সকল অসম্ভব সম্ভবের দেশ যে বাংলাদেশকে বলে, সেই অসম্ভব সম্ভবের দেশের শিক্ষিত মানুষদের হাতেই, মানে আমি পুঁথিগত শিক্ষিতের কথা বলছি, আমি মেন্টাল শিক্ষিত কথা বলছি না। তারা যদি মেন্টাল শিক্ষিত হতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না, এই হীরকচন্দ্রের রাজার মতো ঘটনাগুলো ঘটতো না। আমরা শেখ হাসিনার ক্ষমতার সময় হীরক রাজার দেশের গল্প নিয়ে আসতাম, এখনো ঠিক একই হীরক রাজার গল্পের মধ্যেই আমরা আছি। এই যে কিছু কিছু আপনি ধরেন ইংরেজি একটা ভাষা জানলে ভালো, না জানলে যে খুব দূষর হবে তা কিন্তু না, বিশ্ব এখন অনেক উন্নত। আপনি চায়নায় যান, যে কোনো কিছুতে ই করলেই আপনার ডাইভার্ট করা যায়, ইংলিশ থেকে চাইনিজ, বাংলা থেকে চাইনিজ। জাপানে যান, তাই একই অবস্থা হবে। তো এইটা চলে না যে তা না, তারপরে দুভাষী আছে, চলে। কিন্তু বিশ্বের কিছু আপনার যারা ইংলিশ গান শুনে, ইংলিশ মুভি দেখে, তারা কিন্তু ফ্লুয়েন্সলি অনেকের চেয়ে অনেক সুন্দরভাবে বলতে পারবে। তাদের এনে আপনি যদি শো করে বিভিন্ন ভাবে বুঝান যে হ্যাঁ আমি সারা বিশ্ব থেকে টুকায় টুকায় নিয়ে আসছি বাংলাদেশের অনেক খুব বিখ্যাত মানুষদেরকে, এরাই বাংলাদেশকে সুন্দর করবে। আপনি কিভাবে সুন্দর করবে? আপনি তো কোনো হ্যান্ডসি নাই। নাম্বার 1, আপনি নির্বাচিত সরকার না। নির্বাচিত সরকার ছাড়া, হ্যালো, আমি একটু ভিন্ন প্রশ্ন করেছিলাম, সেটি হচ্ছে আমি যে শেষ করি, আমি এই লাইনটা শেষ করি। না, আমি এই অন্তর্বর্তী সরকার নিয়ে আমি বলছি না, আমি বলছি শুধু ব্যক্তি ডক্টর ইউনূস নিয়ে। এই যে প্রচারগুলি, সেটি এই সরকারকে 5 বছর রাখা নয়, আগামীতে যদি ধরি যে ডিসেম্বরে একটি নির্বাচন হলো, একটি রাজনৈতিক সরকার এলো, সেই রাজনৈতিক আমি আপনার এক কথার উত্তরটা দিচ্ছি এইভাবে যে পরবর্তী সরকার যদি ডক্টর ইউনূসকে চান, লাইক আপনার শাহাবুদ্দিনের মতো আপনি বলতে চাচ্ছেন, পরবর্তীতে শেখ হাসিনা চেয়েছিল বলেই শাহাবুদ্দিন আবার রাষ্ট্রপতি হয়েছিলেন, যদি কেউ চান তাহলেই সে হতে পারবে। আর যদি কোনো ইলেকটেড গভর্নমেন্ট না চান তাহলে কিভাবে হবে? এটা একটা আমার প্রশ্নটা ছিল যে ওনার এই যে প্রচারটা, সেটি ওনার দিক থেকে আকাঙ্ক্ষা কিনা। এর আগে শাহাবুদ্দিন সাহেব চাননি, কিন্তু দল চেয়েছিল, আর এখন ওনার দিক থেকে আকাঙ্ক্ষা কিনা এটা তো বুঝাই যায় ওনার দ্বারা যে দলটা, তারা যখন বলে আমরা 5 বছর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, আপনি কি আপনার চেয়ে কিন্তু আরো 1 ডিগ্রি বাড়িয়ে বলেছে প্রধানমন্ত্রী হইতে গেলে ইলেকশন করতে হয়, প্রধানমন্ত্রী হতে গেলে ভোটে জিততে হয়, প্রধানমন্ত্রী হতে গেলে ভোটে শুধু নিজে জিতলে হবে না, সংখ্যাগরিষ্ঠ আসন পেতে হয়। তো সেটা তারা বলেছেন। আবার কেউ কেউ বলেছেন যে এটা একটা নিয়ামত, হুজুরদের দিয়েও বলানো হচ্ছে বা তারা বলছে এটা একটা নিয়ামত, এই নিয়ামত যতদিন আল্লাহ তুমি আছো ততদিন যেন এই নিয়ামত উনি বেঁচে থাকবেন, যতদিন ততদিন আমরা চাই। তো এটার তো কোনো শেষ নাই। আমরা এইটুকু বলতে চাই যে পরবর্তী সরকার যখন গণতান্ত্রিক ভাবে যে সরকার হয়ে আসবে, সেই সরকার যদি চান তাহলে সে থাকবেন, যদি না চান থাকবেন না। কিন্তু তার আমি মনে করি যে উনি অনেক অনেক কৃতি সন্তান, অনেক রকম সম্মানী ব্যক্তি, উনার সম্মানের দিকে তাকিয়ে হলেও উনারই উচিত সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে সুন্দরভাবে কাউকে দায়িত্বটা বুঝিয়ে দিয়ে, যারা দায়িত্বের প্রাপ্য অধিকারী তাদেরকে বুঝিয়ে দিয়ে উনার প্রথমে চলে যাওয়া দরকার। তারপরে যদি উনারা তাকে এগেইন চান তাহলে উনি আসবেন, সমস্যা কি? আমরা সময়ের একদম শেষ দিকে চলে এসেছি এই অনুষ্ঠানের। আমি কলিমুল্লাহ স্যার আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এই প্রসঙ্গেই, যে আগামীতে যে রাজনৈতিক সরকার আসবে, সেই সরকারে ডক্টর ইউনূস শীর্ষ পদে অর্থাৎ রাষ্ট্রপতি পদে থাকার কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? কারণ আমরা শুরুতেই আপনারা দুজনেই বলছিলেন যে
আমাদের দেশের যে এই ছাগল নাচে, সেই ছাগলের খুঁটি তো বাইরে থেকে কি এরকম কিছু করে দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, পরামর্শ দেওয়ার যে তাকে ওই পদে রেখে দেওয়ার মতো সেই সম্ভাবনা আপনি দেখেন কিনা? আমি আপনার এই উত্তরের মধ্য দিয়েই ওই আজকের এই অনুষ্ঠানটি শেষ করব, যদি একটু সংক্ষেপে এই উত্তরটি দেন। দেখুন, প্রতিতুলনা চলে না, তবে যেহেতু আপনি প্রসঙ্গটি উত্থাপন করেছেন, জাস্টিস শাহাবুদ্দিন মহোদয়, তিনি আহ, প্রথম ইন্টারিম সরকারের কর্ণধার ছিলেন। পরবর্তীতে সংবিধানের আওতায় তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, এবং আমি সেই ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা কিছুটা জানি বিভিন্ন কারণে। আমার শ্বশুর মহোদয় চৌধুরী এ কে মামুনুল হক, তিনি জাস্টিস শাহাবুদ্দিনের যে ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সূত্রে। এবং পরবর্তীতে যেটি দাঁড়ালো, আপনার ইলেক্টেড যে গভর্নমেন্টে আসলো, তার সরকার প্রধান শেখ হাসিনা, আপনার যিনি সচিবিক দায়িত্ব পালন করছিলেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তিনি তার মাতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর কাছে গিয়েছিলেন শেখ হাসিনার দ্বারা আদিষ্ট হয়ে, যে তাকে পার্সুয়েট করতে তিনি যাতে রাষ্ট্রপতির পদ গ্রহণ করতে রাজি হন। মিজানুর রহমান চৌধুরী তিনি 2 দিন অপেক্ষা করিয়ে তারপর জানান দিলেন যে তিনি তার নেতা জিয়াউল এরশাদকে কারা অন্তরালে রেখে এই দায়িত্ব গ্রহণ করবেন না, তাকে ছেড়ে দিতে হবে শর্তভাবে। মজার ব্যাপার হচ্ছে, আনোয়ার হোসেন মঞ্জু তিনি কিন্তু মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন, তিনি আর অপেক্ষা করেননি জিয়াউল এরশাদের জন্য। এই হচ্ছে তখনকার ব্যাকগ্রাউন্ড। পরবর্তীতে 2 বোন, মানে শেখ হাসিনা শেখ রেহানা, দুজন মিলে গিয়ে পারসুয়েট করেছিলেন শাহাবুদ্দিন মহোদয়কে এই দায়িত্ব গ্রহণ করতে, তিনি পরে রাজি হয়েছিলেন। বর্তমানে যে অবস্থাটি, এখানে আপনার প্রফেসর ইউনূস যাতে আরো 5 বছর থাকেন, পারলে অনন্তকাল থাকেন, আমৃত্যু থাকেন, এইসব নিয়ে নানান রকমের আপনার গিমিক আমরা লক্ষ্য করছি। ঈদের জামাতে মুসল্লিদের জনদাবি থেকে শুরু করে 5 যুবক আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাজির হয়ে ঘোষণা দিল যে তারা আমৃত্যু মানে অনশন করবে, এইটি কার্যকর করা হয়। মজা হচ্ছে, পরে গভীর রাতে কিন্তু তারা চলে গেছে সেখান থেকে, এই দাবি কার্যকর করার জন্য আর অনশন কন্টিনিউ করেনি। এখন আমি যেটি জানতে চাইছিলাম যে যারা ডক্টর ইউনূসকে এই পদে বসিয়েছেন বলে বলা হয়, বা আপনারা বলছেন যে বাইরে থেকে যারা ক্রীড়ার অংশ গ্রহণ করেছে আমাদের এই খেলাধুলায়, তারাই তাকে বসিয়েছে, তারা কি আগামী রাজনৈতিক সরকারের সময়ও তাকে রাখার কোনো সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন কিনা? দেখুন, মার্কিন ট্যাক্স পেয়ারের প্রচুর অর্থ খরচ হয়েছে তার পেছনে। আপনার সাকসেসিভ রেজিম বা অ্যাডমিনিস্ট্রেশন নির্বিশেষে, সে ক্লিন্টন পরিবার বলুন, বারাক ওবামা বলুন, কিংবা আপনার বাইডেন প্রশাসন বলুন, সবাই নানান ভাবে তাকে সম্মানিত করেছেন। তার স্ট্রেচারটা লম্বা থেকে লম্বা করেছেন, যাতে আপনার ট্রপোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার পর্যন্ত গিয়ে পৌঁছায়। তো এত ইনভেস্টমেন্টের পরে না, তাকে কিন্তু তারা অ্যাবান্ডন করেছেন এমনটি কেউ বলছে না, বরং হয়তো নতুন পরিস্থিতিতে নতুন অ্যাডমিনিস্ট্রেশনের আওতায়, যেহেতু তার পিছনে প্রচুর ইনভেস্টমেন্ট আছে আমেরিকার, তারা কিন্তু তার এটার দাঁত তুলবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি যেটা বলছিলাম যে চেসিং দ্য চিমেরা, সম্প্রতি সর্বশেষ যেটি জানা গেল যে একটি ডেলিগেশনের কাছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জানান দিয়েছেন যে পৃথিবীর আমাদের সর্বোত্তম নির্বাচন তিনি উপহার দেবেন। তো সোনার পাথর বাটি যদি দিতেই হয়, সেটা জন্য সময় লাগবে, আর সময় লাগলে ন্যাচারালি ওই বিষয়টা যখন কার্যকর হবে, আমাদের ডক্টর মনি বলছিলেন কিংস পার্টি, আমি বলি প্রিন্স পার্টি, কারণ যেহেতু তারা বয়সের তরুণ যুবা, সেই কারণে। ফলে তারা তো একটা বড় স্টেক হোল্ডার, তারাই নিয়োগকর্তা অফিসিয়ালি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা।
তো ফলে যারা তার পিছনে আগে অর্থ খরচ করেছে, যারা তাকে নিয়োগ প্রদান করেছে, তাদের মন মতো যতক্ষণ ক্ষেত্রটা প্রস্তুত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এই বিষয়টার সাঙ্গীকরণ ঘটবে সেটা আমি মনে করি না। এক, আর যদি হয়ও আমি অবাক হব না তিনি নতুন সংবিধান মোতাবেক ক্ষমতাশালী একজন রাষ্ট্রপতি হিসেবে যদি আবির্ভূত হন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ধন্যবাদ। আমি 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 সেই সম্ভাবনার কথাই জানতে চেয়েছিলাম, যেটি আপনি বললেন। আমরা একদমই শেষে চলে এসেছি। আপনাদের দুজনকেই কৃতজ্ঞতা জানাচ্ছি এই ঢাকা টাইমসের টক শো মিঠে করায় অংশ নেওয়ার জন্য। আগামীতে আবারও অন্য কোনো ইস্যুতে আপনাদেরকে পাবো এই আশা রেখে দুজনকেই আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঢাকা টাইমসের টক শো মিঠে করা। আজ আমাদের সঙ্গে ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমরা আবারও আরেকদিন অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনারা চোখ রাখবেন দেখার জন্য ঢাকা টাইমসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।